যেখানে আমাদেরকে মনে হলো যেটা হৃদয় ভাই বলেছেন, জেলখানায় যারা এখানে গেছেন হেফাজতের নেতাদের ভালো অভিজ্ঞতা আছে, আবার কোনো আলেমে যদি মিথ্যা জঙ্গিবাদের কেসে জেলে যান তার ভালো অভিজ্ঞতা আছে, কি আচরণটা ওরা করে। আমাদের সাথেও বিন্দুমাত্র সহানুভূতি দেখায় নাই, জঘন্য আচরণ করেছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিপ হয়েছে 28 বছর পরে, এখন দেখেন নির্বাচন করতে চাই পরিবর্তিত পরিস্থিতিতেও মুখোমুখি ছাত্র সংগঠনগুলো, জাহাঙ্গীরনগর, ঢাকা ইউনিভার্সিটি, কেউ নির্বাচন চায়, কেউ চায় না। ভাইস চ্যান্সেলররা বলছে সংঘাতের আশঙ্কা, লাশ পড়তে পারে এই পরিস্থিতিতেও। তো সেখানে 28 বছর পর একবার দুর্ভাগ্যক্রমে কিংবা সৌভাগ্যক্রমে আমি ভিপি হয়েছিলাম, কিন্তু সম্মানটা পাইনি এই আওয়ামী লীগের আমলে। এই ডিবির কার্যালয়ের নিচে একটা রুমে ছিল, মশা গন্ধ, মানে কী যে একটা অমানবিক পরিস্থিতি। একটা বই পড়তে চাইয়া বই পাওয়া যায়নি। ভাবছি আমার রুমের ওইদিকে একজন আলেম আছে, বললাম ওনার সাথে একটু হাদিস কোরআনের আলাপ আলোচনা করি, দিন কাটে যাবে, আমারে ওনার রুমে দিয়ে দেন বা ওনারে আমার রুমে দিয়ে দেন, ওইটাও দেয় নাই। সবাইকে ছেড়ে দিত লকআপ থেকে, আমাকে আটকে রাখতো, সবাই ঢুকে যেত, তারপর আমাকে ছাড়তো। এটা একটা মানসিক টর্চার, কারোর সাথে কথা বলতে পারছি না, মানে 1 ঘন্টা হাঁটার জন্য সুযোগ দেয়। সেই সময়টাও আমি মোস্ট ওয়ান্টেড ক্রিমিনাল, যে আমার সাথে কেউ মিশতে পারবে না, আমার সাথে কেউ কথা বলতে পারবে না। জেলখানায়ও সবাইরে ভিতরে ঢুকাইয়া আমার জন্য একা ছেড়ে যেত। একা মানুষ আমি কি করব, ফ্লোরের মধ্যে হাঁটবার, এবং কোনো রুমের সামনে কাউকে যদি জিজ্ঞাসা, ভাই কী মামলা আসছেন, কোথা থেকে আসছেন, এইটুকু যেখানে সুযোগ নেই। সিসিটিভির ক্যামেরা, ওইখানে দাঁড়াইতে থাকলে আবার অন্য বলতে ভাই সমস্যা হবে। এই জন্য একটা মানসিক নির্যাতনের মধ্যে ছিলাম। কিন্তু তারপরেও দ্বিতীয় দফায় ডিবি কার্যালয় থেকে কোর্টে উঠে আমরা বলেছিলাম, সত্যিকার অর্থে হয়তো আল্লাহ পাক এটা বলিয়েছেন, আমার প্ল্যান পরিকল্পনা ছিল না, এবং আমি ডিবি কার্যালয় থেকে তো এত আপডেট জানার সুযোগ নেই, আমি জানতাম না। আমি হয়তো আল্লাহর ইশারায় কোনোভাবে মাথায় সেট করে দিয়েছে, আমি বলছি, এবং সেটাতে অনেকে জেল থেকে বের হওয়ার পর অনেকে বলছে, ভাই আপনার কথাটা কাজ হয়েছে। যে আমরা বলছিলাম যে হ্যাঁ 90% শেষ, আর 10% ধাক্কা দিতে হবে। সবাই রাস্তায় থাকেন, অনেক মানুষ যেটা বলছে, ওই যে যারা আন্দোলন সংগ্রামের লোক না, যাদেরকে আপনারা বলেন ফার্মের মুরগি, পোলট্রির মুরগি, নাদুস নুদুস ছেলে মেয়ে, তারা অনেকে বলেছিল ভাইয়া আপনার কথায় আমরা রাস্তায় নেমেছিলাম। আল্লাহর রহমত। সবচেয়ে বড় কথা, আমার কথা হোক বা না হোক, যে নেতৃত্ব দিছে বানাতে সেইটা ম্যাটার না, এই ফ্যাসিবাদ থেকে আমরা মুক্তি পেয়েছি, এটা আল্লাহর রহমত, সবাই স্বস্তি। তো এই পরিস্থিতিটাকে ধরে রাখা আমাদের সকলের দায়িত্ব। কাজেই আল্লাহর হস্তে আওয়ামী লীগের প্রশ্নে কেউ কম্প্রোমাইজ করেন না। সত্য কথা বলবো, জামাতের মতো দল শক্তভাবে বলছে না যে তারা আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ চায়, বিএনপির মতো বড় দলও বলছে না তারা আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ, তারা আমাদের সহযোগী, আমরা কারো বিরুদ্ধে বলছি না। কিন্তু বলছি এই আন্দোলনের গত 16 বছরের সবচেয়ে মজলুম দল বিএনপি এবং জামাত, তারা কিন্তু খুব জোরে সোরে বলছে না। সরকার সিদ্ধান্ত নেবে, অমুকে করবে, আমরা এই সরকার গঠন করেছি, আমরা সমর্থন দিয়েছি বিদায় এই সরকার হয়েছে। আমরা যদি না চাইতাম যে না আমরা এই সরকার মানি না, তাহলে তো টিকতে পারতো না। হাসিনাকে বলছি যে মানি না, তাই টিকতে পারে নাই। সুতরাং আমাদের একটা রাজনৈতিক ঐক্যমত সমঝোতা সিদ্ধান্ত থাকবে না যে আমরা সবাই আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ, পুনর্বাসনের জায়গা দিবেন না। অবশ্যই সবাই গণহত্যা, এই লুটপাট, চাঁদাবাজি, দখলদারি, মানুষের জুলুম করা, এইটার সাথে জড়িত ছিল না। আওয়ামী লীগের, তৃণমূলের অনেক সাধারণ মানুষ রয়েছে, দল দুটো বড় দল আওয়ামী লীগ এবং বিএনপি, কেউ কেউ আওয়ামী লীগ করতো। সেই ধরনের সাধারণ আওয়ামী লীগের, নিরীহ নিরপরাধ আওয়ামী লীগের যারা, তাদের বিরুদ্ধে আমাদের কোনো অভিযোগ নেই। তারা রাজনীতি করবে, অন্য দল করুক, নতুন দল করুক, আমাদের কোনো আক্ষেপ নেই। কিন্তু এই নিকৃষ্ট দলের নামে, এবং এটা আওয়ামী লীগ না, আওয়ামী লীগ এদেশে ভারতীয় এক্সটেনশন, একটা ভারতীয় এজেন্ডা বাস্তবায়নকারী দল ভাই। এই আওয়ামী লীগকে কামব্যাক করানোর জন্য ভারত এবং তার বন্ধুরা প্রয়োজনে কয়েক হাজার কোটি টাকা ব্যয় করবে। একটা রাজনৈতিক দল শুধুমাত্র একবার ক্ষমতার কথা চিন্তা করে না, ভীষণ থাকে, লেগে থাকবে প্রয়োজন 10 বছর, যে পরে যদি কামব্যাক করতে পারে, তখন এই যে আওয়ামী লীগ এইবার 16 বছর ক্ষমতায় থেকে যেভাবে আমাদেরকে ভারতের একটা করদ রাজ্যে পরিণত করেছিল, মোদী বিরোধী আন্দোলনে কতগুলো আলেম ওলামাকে গ্রেপ্তার করেছিল, কত ছাত্রদেরকে হত্যা করেছিল, শাপলা চত্বরের এই দেশে ইসলামী রাজনীতিকে ধ্বংস করার জন্য, আলেম ওলামাদেরকে নতজানু করার জন্য এই শাপলা চত্বরে কি বর্বরতা চালিয়েছিল, বিচার হয়েছে? হয় নাই। কারণ হচ্ছে এগুলো সব ওই বাইরের প্রেসক্রিপশনে হয়েছিল। তো আওয়ামী লীগ যদি কামব্যাক করতে পারে তাই হবে। তাই আমরা বলছি যে
সস্তা পপুলারিটি দেখেন না যে আগামী নির্বাচনে ভোটটা আওয়ামী লীগের নিয়ে আমরা এমপি টেমপি হই। দূরদর্শী চিন্তা করেন, রাজনীতি সবাই করেন যার যার দল থেকে। আপনারা ক্ষমতা আসেন, বিএনপি আসুক, জামাত আসুক, হেফাজত আসুক, ওই সিপিবি বামপন্থীরা আসুক, আপত্তি নাই, কিন্তু আওয়ামী লীগের প্রশ্ন অবস্থান পরিষ্কার করেন। তো আমরা আজকে সেটার জন্য তাদের নিষিদ্ধ গণহত্যার সাথে জড়িতদের বিচারের দাবিতে একটা সংবাদ সম্মেলন আমরা করেছিলাম। যাই হোক, আজকের এই কারণে একটু লেট হয়েছে এবং এটা আগামীকালকে সমস্ত জেলায় জেলায় প্রধান উপদেষ্টা বরাবর আমরা একটা স্মারকলিপি দিচ্ছি, সফট কর্মসূচি। সরকার যদি কার্যকর পদক্ষেপ না হয় তারপরে হার্ড কর্মসূচি। তো এই জন্য আপনাদের এই প্রোগ্রামটাতে আমাকে অনেক আগেই অতিথি করেছিল, আমার উচিত ছিল অন্য প্রোগ্রাম না রাখা। এই জন্য আমি দুঃখ প্রকাশ করছি যে অ্যাক্সিডেন্টলি প্রোগ্রামটা হয়ে গেছে। তারপরও আপনাদের এখানে আসতে পারছি, আপনারা সম্মানিত করেছেন, আমি ধন্যবাদ জানাই আপনাদেরকে। এবং আপনাদের দাবির সাথে কেউ দ্বিমত করার নাই, কিন্তু আমাদের দেশের এইটা একটা সমস্যা, জনগণ সবাই চায়, সরকারেরও অনেকে চায়, তারপরেও দাবি দেওয়া বাস্তবায়ন হয় না। যেমন ব্যবসা করার অনেক রাস্তা আছে, ব্যবসা করার অনেক খাত আছে, এইখান থেকে সরকারের ব্যবসা না করলেও হয়। মিনিমাম খরচটা সে এনশিওর করুক। সেখানে যেখানে আপনার এই গত বছরও আপনার 65 থেকে 80,000 ছিল, সেখানে হঠাৎ করে এখন এই যে দাম বেড়ে 1,20,000-25,000 হয়ে গেল, ডাবলের মতো হয়ে গেছে। আপনাদের এই হজ উমরার বিমান ভাড়া বেড়েছে, এই যে আমরা কথা বলছি, স্থাপন করার জন্য নবীর প্রতি ভালোবাসার জায়গা থেকে ইসলামের নির্দেশনা অনুযায়ী তারা এই হজ এবং উমরাতে যায়। একটা মুসলিম কান্ট্রি এইখানে জুলুম চাপাই দিতে পারে না যে দাম বাড়াই যে মানুষ যেন না যাইতে পারে, নিরুৎসাহিত করা। অবশ্যই সরকারকে এই সিদ্ধান্তে সরে আসতে হবে, একেবারে সর্বনিম্ন খরচ। এবং আমরা মনে করি ভারত থেকেও যায়, আমাদের পার্শ্ববর্তী অন্যান্য দেশ থেকেও যায়, 60 থেকে 80,000 টাকা খরচে যাওয়া সম্ভব। ঠিক ঠিক।